হুম, মাথা প্রচণ্ড ব্যথা করছে, আমরা হয়তো একটা পিল গিলে ফেললাম। বা ধরুন হঠাৎ জ্বর আসলো, সাথে সাথে আরেকটা পিল খেয়ে নিলাম। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে এটা এতই সাধারণ একটা ঘটনা যে আমরা আসলে চিন্তাও করি না। ঠিক, একদমই মাথা ঘামায় না। আমরা অনেকটা অবচেতনভাবেই ধরে নিই, ওষুধটা গিলে ফেলার পর কোনো এক জাদুকরী উপায়ে সেটি শরীরের ভেতর দিয়ে ঠিক সেখানে পৌঁছাবে যেখানে ব্যথা বা সমস্যা রয়েছে। আর ম্যাজিকের মতো কাজ শুরু করে দেবে। হ্যাঁ, কিন্তু একটা জড় রাসায়নিক পদার্থ কিভাবে বোঝে তাকে ঠিক কোথায় যেতে হবে? এই পুরো প্রক্রিয়াটির পেছনে কোষের স্তরে যে কি পরিমাণ যুদ্ধ, জটিল হিসাব নিকাশ কাজ করে, তা জানলে রীতিমতো বিস্মিত হতে হয়। একদম তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা শরীরের একেবারে ভেতরের সেই অদেখা জগতেই প্রবেশ করব। ঠিক বলেছেন। আমাদের হাতে থাকা জীববিজ্ঞানের কিছু চমৎকার নোট, ক্লিনিক্যাল ডেটা আর গবেষণাপত্র থেকে আমরা বোঝার চেষ্টা করব একটি সাধারণ রাসায়নিক উপাদান কিভাবে আমাদের কোষের ভেতরে ঢুকে তার কাজটা সম্পূর্ণ করে। বিষয়টা কিন্তু বেশ রোমাঞ্চকর। হ্যাঁ, পুরো মানবদেহটাকে যদি একটা বিশাল, আম, কোলাহলপূর্ণ এবং অত্যন্ত জটিল শহরের সাথে তুলনা করা যায়, তাহলে আমাদের শরীরের রক্তনালীগুলো হলো সেই শহরের মূল মহাসড়ক। চমৎকার একটা উপমা। আর শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ হল এক একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ। আমরা যে ওষুধ সেবন করি তা হলো সেই দুর্গে প্রবেশের অপেক্ষায় থাকা খুব জরুরি কিছু রসদ বা কার্গো। এই শহরের উপমাটা একদম মানানসই। কারণ একটা কার্গো নিয়ে শহরের মহাসড়ক দিয়ে তো খুব সহজেই দুর্গের মূল দরজা পর্যন্ত যাওয়া যায়। রক্তের প্রবাহ ওষুধকে সারা শরীরে খুব দ্রুত ছড়িয়ে দেয়। কিন্তু চাইলেই তো আর ওই রসদ দুর্গের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়তে পারে না, তাই না? একদম না। প্রতিটি কোষের চারপাশে একটি অত্যন্ত কড়া বর্ডার কন্ট্রোল বা চেকপোস্ট থাকে। জীববিজ্ঞানের ভাষায় একে কোষ পর্দা বা সেল মেমব্রেন বলা হয়। হুম। একজন পেশাদার জীববিজ্ঞানীর চোখ দিয়ে দেখলে এটি নিছক কোনো জড় দেয়াল নয়। এটি রীতিমতো অত্যন্ত বুদ্ধিমান এবং কড়া প্রহরীর মতো কাজ করে। একটা কড়া সিকিউরিটি সিস্টেম বলা যায়। হ্যাঁ, এই প্রহরীকে ফাঁকি দিয়ে বা তাকে সন্তুষ্ট করে ভেতরে ঢোকার জন্য ওষুধের অণুগুলোকে মূলত 5টি অত্যন্ত কঠিন শর্ত বা ধাপ পূরণ করতে হয়। আচ্ছা, 5টি স্তম্ভ। তাহলে প্রথম ধাপ থেকে শুরু করা যাক। চলুন। ধরে নিচ্ছি আমাদের কার্গো এখন দুর্গের মূল দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। প্রহরীরা নিশ্চয়ই প্রথমেই দেখবে কার্গোটার আকার কেমন। মানে একটা বিশাল লরি ঢোকা আর একটা ছোট সাইকেল ঢোকার মধ্যে তো স্পষ্টতই পার্থক্য থাকবে। ঠিক সেটাই ঘটে। কোষের বেলায় এটি হলো আমাদের প্রথম শর্ত, আণবিক আকার। বিজ্ঞানে গ্রাহামের সূত্র নামের একটা খুব সুন্দর নিয়ম আছে যা আমাদের বুঝিয়ে দেয় যে অণুর আকার যত ছোট হবে, কোষের দেয়াল ভেদ করে ভেতরে যাওয়ার গতি তত বেশি হবে। ব্যাপারটা ওই ট্রাফিক জ্যামের মতোই, তাই না? একদম তাই। বিশাল একটা ট্রাককে জ্যাম পার হতে যে সময় নিতে হয়, একটা ছোট মোটরসাইকেল কিন্তু খুব সহজেই ফাঁক ফোকর দিয়ে গন্তব্যে পৌঁছে যায়। দারুণ। এর কি কোনো বাস্তব উদাহরণ আছে? হ্যাঁ, অপারেশনের সময় রোগীকে অচেতন করার জন্য যেসব গ্যাসীয় অ্যানেস্থেটিক ওষুধ ব্যবহার করা হয়, সেগুলোর দিকে তাকালে বিষয়টা পরিষ্কার হয়। এই গ্যাসীয় অণুগুলোর ওজন এতই কম আর এরা এতই ক্ষুদ্র হয়, চোখের পলকে সেগুলো কোষের দেয়ালের চর্বির স্তর ভেদ করে ভেতরে ঢুকে যায়। এ কারণেই রোগীকে এই ওষুধ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে রোগী অচেতন হয়ে পড়ে। আচ্ছা, ছোট জিনিস দ্রুত ভেতরে ঢুকবে, এটা সাধারণ লজিক দিয়েই বোঝা যায়। কিন্তু আমাদের তথ্যগুলোতে তো বাইরের ভিড় বা চাপের একটা বড় প্রভাবের কথা বলা হয়েছে, যাকে বিজ্ঞানের ভাষায় ফিকের সূত্র বলছে। হ্যাঁ, ফিক্স ল। এটা আমাদের দ্বিতীয় শর্ত। ধরুন, দরজার বাইরে যদি হাজার হাজার অণু একসাথে ধাক্কাধাক্কি করে, তাহলে কি ভেতরে ঢোকার গতিটা বেড়ে যায়? একটা স্টেডিয়ামের গেট খোলার পর দর্শকরা যেভাবে হুড়মুড় করে ঢোকে, ব্যাপারটা কি সেরকম? একদম নিখুঁত উদাহরণ দিয়েছেন। একে ঘনত্বের নতিমাত্রা বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলা হয়। কোষের বাইরের রক্তে যদি ওষুধের পরিমাণ অনেক বেশি থাকে আর কোষের ভেতরে যদি তা শূন্য বা খুব কম থাকে, তখন বাইরের ওই বিশাল ভিড় একটা প্রবল চাপের সৃষ্টি করে। ঠিক এই প্রবল ধাক্কার কারণে ওষুধ খুব দ্রুত কোষের ভেতরে প্রবেশ করতে বাধ্য হয়। তবে মজার ব্যাপার হলো, এই বিষয়টা বুঝতে গিয়েই কৌতূহলী শিক্ষার্থী বা সাধারণ মানুষের মধ্যে একটা খুব প্রচলিত ভুল ধারণার জন্ম হয়। আমি ঠিক এই জায়গাটাতেই অবাক হচ্ছিলাম পড়ার সময়। একটা মিথ তো খুব শোনা যায় যে
যে ওষুধ যত বেশি শক্তিশালী সেটি নিশ্চয়ই তত দ্রুত কাজ শুরু করে। হ্যাঁ, বেশিরভাগ মানুষই এমনটা ভাবে। কারণ স্বাভাবিকভাবেই মনে হয় শক্তিশালী বা হাই পোটেন্সি ওষুধ মানেই তার আক্রমণ বা প্রভাব খুব দ্রুত হবে। কিন্তু গবেষণাপত্রগুলো তো পুরোপুরি উল্টো কথা বলছে। শক্তিশালী ওষুধ নাকি দেরিতে কাজ করে। এটিকে চিকিৎসা বিজ্ঞানের একটি দারুণ প্যারাডক্স বলা যায়। বোম্যানের নীতি অনুযায়ী ব্যাপারটা আসলে পুরোপুরি উল্টো। আচ্ছা, সেটা কিভাবে? যখন কোনো ওষুধ খুব বেশি শক্তিশালী হয় তখন রোগীর শরীরে তার প্রভাব ফেলার জন্য খুব সামান্য পরিমাণের প্রয়োজন হয়, অর্থাৎ ওষুধের ডোজ থাকে খুবই কম। ও আচ্ছা, বুঝতে পারছি। আর যেহেতু ডোজ কম, তার মানে দুর্গের গেটের বাইরে সেই ওষুধের ভিড় বা ঘনত্ব অনেক কম থাকছে। ঠিক এই কারণেই প্রবল ধাক্কা বা চাপটা তৈরি হতে পারে না। ভিড় না থাকায় ভেতরে ঢোকার তাগিদও কমে যায়। ফলে শক্তিশালী ওষুধগুলোর কাজ শুরু হতে সাধারণত একটু বেশি সময় লেগে যায়। আর কম শক্তিশালী ওষুধের ক্ষেত্রে? যে ওষুধগুলো কম শক্তিশালী সেগুলোর কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য রোগীকে অনেক বেশি পরিমাণে বা বড় ডোজে ওষুধটা দিতে হয়। এই বিপুল পরিমাণ ওষুধ যখন রক্তের মহাসড়ক দিয়ে কোষের দরজায় পৌঁছায় তখন সেখানে প্রচণ্ড ভিড় তৈরি হয়। এবং একটা প্রবল ধাক্কায় তারা হুড়মুড় করে কোষের ভেতর ঢুকে যায়। হ্যাঁ, এর চমৎকার উদাহরণ হতে পারে নন ডিপোলারাইজিং পেশি শিথিলকারী ওষুধ, যেগুলো অপারেশনের সময় দেওয়া হয়। এরা তুলনামূলক কম শক্তিশালী হওয়া সত্ত্বেও শুধুমাত্র ডোজ বেশি থাকার কারণে প্রচণ্ড চাপে খুব দ্রুত কাজ শুরু করে দেয়। বিষয়টা এবার বেশ পরিষ্কার হচ্ছে। আমাদের কার্গোর আকার ছোট হলো, বাইরে প্রচুর ভিড় থাকায় ভেতরে ঢোকার প্রবল চাপও তৈরি হয়েছে। কিন্তু বর্ডার গার্ড যদি ভেতরে ঢোকার অনুমতি বা ভিআইপি পাস না দেয়, তাহলে তো বাইরে যতই চাপ থাকুক ভেতরে ঢোকা সম্ভব নয়। একদম ঠিক। আমাদের হাতে থাকা তথ্যগুলো বলছে কোষের বেলায় এই বিশেষ ছাড়পত্র হল চার্জ বা আয়নীকরণ। এটা আসলে কিভাবে কাজ করে? মানে একটি রাসায়নিক অণুর তো আর নিজস্ব কোনো বুদ্ধি নেই যে সে প্রহরীকে ম্যানেজ করে ভেতরে ঢুকে পড়বে। হ্যাঁ, না, বুদ্ধির প্রয়োজন নেই। এখানে রসায়নের একটা চমৎকার মেকানিজম কাজ করে। আমাদের জানতে হবে কোষপর্দা আসলে কি দিয়ে তৈরি। এটি মূলত চর্বি বা লিপিড দিয়ে তৈরি একটা আস্তরণ। এই চর্বির প্রাচীরের একটা অত্যন্ত কড়া নিয়ম আছে। এটি কেবল সেই সব ওষুধের অণুকেই ভেতরে ঢুকতে দেয় যাদের গায়ে কোনো বৈদ্যুতিক চার্জ নেই। মানে আনআয়োনাইজড বা অনায়নিত থাকতে হবে। হ্যাঁ, ওষুধের অণুর গায়ে যদি ধনাত্মক বা ঋণাত্মক কোনো চার্জ থাকে তবে চর্বির স্তর তাকে সেখানেই আটকে দেবে, কোনোভাবেই ভেতরে ঢুকতে দেবে না। দাঁড়ান। একটা ওষুধ কখন চার্জযুক্ত হবে আর কখন চার্জহীন থাকবে সেটা কে ঠিক করে দেয়? ওষুধ তো আর ইচ্ছামতো নিজের রূপ বদলাতে পারে না। খুব চমৎকার একটি প্রশ্ন। এটা নির্ভর করে ওষুধের নিজস্ব রাসায়নিক গঠন, যাকে পিকেএ ভ্যালু বলে, এবং পারিপার্শ্বিক পিএইচ বা পরিবেশের অম্লত্ব খারত্বের উপর। মানে হেন্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণের সেই নিয়মটা? হ্যাঁ, ঠিক ধরেছেন। পরিবেশের অম্লত্ব বা অ্যাসিডের পরিমাণ যদি পরিবর্তিত হয় তাহলে ওষুধের চার্জের পরিমাণও বদলে যায়। বিষয়টা একটা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝালে খুব সহজ হবে। ধরুন আমাদের অতি পরিচিত ওষুধ অ্যাসপিরিন। হ্যাঁ, জ্বর বা ব্যথার জন্য অ্যাসপিরিন তো আমরা অনেকেই খাই। এটি তো নিজে একটি দুর্বল অ্যাসিড প্রকৃতির ওষুধ। ঠিক। এখন কেউ যখন অ্যাসপিরিন খায় তখন সেটি গলা দিয়ে প্রথমে আমাদের পাকস্থলিতে গিয়ে পৌঁছায়। পাকস্থলীর ভেতরের পরিবেশটি খাবার হজম করার জন্য অত্যন্ত অ্যাসিডিক থাকে, মানে সেখানে প্রচুর পরিমাণ অম্ল থাকে। হ্যাঁ, পাকস্থলীর পিএইচ তো অনেক কম থাকে। রসায়নের নিয়ম অনুযায়ী একটি দুর্বল অ্যাসিড যখন অত্যন্ত অ্যাসিডিক পরিবেশে থাকে তখন তার বেশিরভাগ অণুই চার্জহীন বা আনআয়োনাইজড অবস্থায় থাকে। তার মানে পাকস্থলীতে যাওয়ার পর অ্যাসপিরিনের গায়ে কোনো চার্জ থাকে না, সে কোষগুলোর ভেতরে ঢোকার সেই কাঙ্ক্ষিত ভিআইপি পাস পেয়ে যায়। একদম তাই। গায়ে চার্জ না থাকার কারণে সে খুব সহজেই পাকস্থলীর আবরণ ভেদ করে শরীরে শোষিত হওয়ার কথা, তাই না? তাত্ত্বিকভাবে ঠিক সেটাই হওয়ার কথা। পাকস্থলীর এই অ্যাসিডিক পরিবেশ অ্যাসপিরিনের শোষণের জন্য সবচেয়ে আদর্শ। কিন্তু এখানেই একটা দারুণ চমক লুকিয়ে আছে। কিরকম চমক? বাস্তবে অ্যাসপিরিনের সবচেয়ে বেশি শোষণ আমাদের পাকস্থলীতে ঘটে না, বরং সেটা ঘটে আমাদের ক্ষুদ্রান্ত্রে। আরে, এটা তো রীতিমতো স্ববিরোধী কথা হয়ে গেল। ক্ষুদ্রান্ত্রের পরিবেশ তো পাকস্থলীর মতো এতটা অ্যাসিডিক নয়। সেখানে গেলে তো অ্যাসপিরিনের অণুগুলোর গায়ে চার্জ চলে আসার কথা, আর চার্জ থাকলে তো প্রহরী আটকে দেবে। তাহলে সেখানে শোষণ বেশি কিভাবে হয়? এর কারণ হল আমাদের শরীরের নিজস্ব স্থাপত্য কৌশল।
ক্ষুদ্রান্ত্রের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া পাকস্থলীর তুলনায় বিশাল। ও আচ্ছা। ব্যাপারটা একটু কল্পনা করা যাক। ধরুন, পাকস্থলী হলো এমন একটা ঘর যেখানে ঢোকার দরজা আছে মাত্র 10টি, কিন্তু ক্ষুদ্রান্ত্রের ভেতরে এমন অসংখ্য ছোট ছোট আঙুলের মতো গঠন আছে যা দেখতে অনেকটা বিশাল একটা কার্পেটের মতো। ভিলাই বলে বোধহয় এদেরকে। ঠিক, এই অদ্ভুত গঠনের কারণে সেখানে ঢোকার দরজা 10টি নয়, বরং 10,000টি। বুঝতে পেরেছি। তার মানে ক্ষুদ্রান্ত্রে হয়তো পরিবেশের কারণে অনেক অণু চার্জ যুক্ত হয়ে বাধা পাচ্ছে, কিন্তু ওই যে দরজা অসংখ্য, ওই বিশাল জায়গার কারণে শেষ পর্যন্ত সেখানেই সবচেয়ে বেশি ওষুধ শোষিত হয়ে যায়। হ্যাঁ, শরীরের নিজস্ব গঠন কিভাবে রসায়নের কড়া নিয়মকে পাশ কাটিয়ে যায়, এটি তার এক অসাধারণ প্রমাণ। আচ্ছা, আমরা তো অ্যাসিডের কথা জানলাম। যদি এমন কোনো ওষুধের কথা ধরি যা অ্যাসিড নয়, বরং ক্ষার বা বেসিক প্রকৃতির। সেগুলোর ক্ষেত্রে পুনঃহিসাবটা উল্টে যায়। যেমন বুপিভাকেইন নামের একটি ওষুধ আছে যা সাধারণত শরীরের কোনো অংশ অবশ করতে ব্যবহৃত হয়। এটি একটি দুর্বল ক্ষার। হুম। এটি যখন আমাদের রক্তে পৌঁছায় তখন রক্তের স্বাভাবিক পিএইচ 7.4কে ওই ওষুধের কাছে তুলনামূলকভাবে অ্যাসিডিক মনে হয়। এর ফলে এই ওষুধের প্রায় 83% অণুই প্রোটন গ্রহণ করে, চার্জযুক্ত হয়ে যায়। বাপরে! এবং কোষের প্রহরীরা এই বিপুল পরিমাণ চার্জযুক্ত বুপিভাকেইনকে আটকে দেয়? একদম তাই। চার্জ থাকার কারণে এটি সহজে কোষপর্দা ভেদ করতে পারে না। মজার ব্যাপারটি ঘটে ঠিক এখানেই। ধরুন, আমাদের কার্গোটি আকারে ছোট, ঘনত্বের চাপও প্রচুর এবং গায়ে কোনো চার্জও নেই, মানে বর্ডার গার্ডের ছাড়পত্র পাওয়া গেছে। কিন্তু আমাদের চতুর্থ শর্ত বলছে কেবল ছাড়পত্র থাকলেই হবে না। প্রাচীরটা যেহেতু চর্বির তৈরি, তাই ওষুধকে চর্বিতে গলে যাওয়ার ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, একেই লিপিড সলিবিলিটি বা চর্বিতে দ্রবণীয়তা বলা হয়। কোষপর্দা যেহেতু মূলত চর্বির একটা স্তর, তাই যে ওষুধ যত সহজে চর্বিতে মিশে যেতে পারে সে তত দ্রুত পর্দা পার হতে পারে। এর একটা দারুণ উদাহরণ তো ফেন্টেনাইল, তাই না? ঠিক, ফেন্টেনাইল নামক ব্যথানাশক ওষুধ চর্বিতে এতই সহজে মিশে যায় যে অনেক সময় এটিকে ইনজেকশন বা পেল হিসাবে না দিয়ে সরাসরি ত্বকের উপর ছোট্ট একটা প্যাচ বা স্টিকার হিসেবে লাগিয়ে দেওয়া হয়। ট্রান্সডার্মাল প্যাচ যাকে বলে। হ্যাঁ, ওষুধটি খুব সহজেই ত্বক এবং ত্বকের নিচের চর্বির স্তর ভেদ করে সরাসরি রক্তে মিশে যেতে পারে। আবার উল্টোটাও তো ঘটতে পারে। আমাদের হাতে থাকা ডেটা বলছে মেরুদণ্ডে ইনজেকশনের মাধ্যমে যে মরফিন দেওয়া হয় তার চর্বিতে মেশার ক্ষমতা খুব কম। আর এটি চিকিৎসাবিজ্ঞানে একটি বড় উদ্বেগের বিষয়। চর্বিতে দ্রবণীয়তা কম হওয়ার কারণে ইন্ট্রাথিকাল মরফিন যখন মেরুদণ্ডের চারপাশের তরলে দেওয়া হয় তখন এটি সহজে স্নায়ুকোষের পর্দায় গলে গিয়ে ভেতরে ঢুকতে পারে না। তাহলে সেটা কোথায় যায়? এটি দীর্ঘক্ষণ ওই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে ভাসতে থাকে। এক পর্যায়ে এটি ভাসতে ভাসতে মস্তিষ্কের দিকে চলে যেতে পারে এবং রোগীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। দাঁড়ান। এখানে আমার একটা বড় খটকা লাগছে। চর্বিতে গলে যাওয়ার ক্ষমতা যদি তেলের মতো পিচ্ছিল কোনো স্লাইড হয়, তাহলে তো লজিক্যালি যে ওষুধটা সবচেয়ে বেশি চর্বিতে গলবে তাকেই সবসময় সবচেয়ে দ্রুত কাজ করার কথা, তাই না? খুব নিখুঁত একটা পর্যবেক্ষণ। এবং ঠিক এই জায়গাতেই আমরা বিজ্ঞানের একটা দারুণ ধাঁধার মুখোমুখি হই। একটু আগে আমরা দেখলাম ফেন্টানাইল চর্বিতে কতটা সহজে মিশে যায়। অন্যদিকে অ্যালফেন্টানাইল নামক আরেকটি ওষুধ আছে যা ফেন্টানাইলের চেয়ে প্রায় 7 গুণ কম চর্বিতে মেশে। সাধারণ যুক্তি অনুযায়ী এর তো অনেক দেরিতে কাজ শুরু করার কথা। কিন্তু বাস্তবে তা হয় না। হ্যাঁ, আমাদের তথ্য তো বলছে যে এটা নিজের নিয়মের সাথেই সাংঘর্ষিক আচরণ করে। অ্যালফেন্টানাইল নাকি আরও দ্রুত কাজ করে। এটা তো তাহলে আগে সব নিয়ম ভেঙে দিচ্ছে। এখানেই আসলে বোঝা যায় যে কোষের ভেতরের ওই 5টি স্তম্ভ একা একা কাজ করে না, তারা সবাই মিলে একটা সম্মিলিত সিস্টেম হিসেবে কাজ করে। অ্যালফেন্টানাইল দ্রুত কাজ করার পেছনে মূলত দুটো কারণ রয়েছে। কি? পিকেএ ভ্যালু হচ্ছে 6.5, যার ফলে শরীরের স্বাভাবিক পরিবেশে এই ওষুধের প্রায় 90% অণুই চার্জহীন থাকে, যেখানে ফ্যান্টানাইলের মাত্র 8 বা 9% অণু চার্জহীন থাকে। ও, তার মানে চর্বিতে কম গলেও অ্যালফেন্টানাইলের কাছে কোষের ভেতরে ঢোকার বিশেষ ছাড়পত্র বা ভিআইপি পাস থাকে অনেক বেশি। ঠিক ধরেছেন। আর দ্বিতীয় কারণটি হল আমাদের সেই ঘনত্বের প্রবল চাপ। অ্যালফেন্টানাইল
ফ্যান্টানাইলের চেয়ে অনেক কম শক্তিশালী ওষুধ, তাই চিকিৎসকদের এটি অনেক বড় ডোজে দিতে হয়। আচ্ছা, তার মানে কোষের বাইরে একটা বিশাল ঘনত্বের চাপ বা ভিড় তৈরি হয়। একদম। চর্বিতে কম গলার পরেও এই বিশাল চাপ এবং বিপুল সংখ্যক অণুর গায়ে চার্জ না থাকার কারণে এরা রীতিমতো হুড়মুড় করে কোষের ভেতর ঢুকে পড়ে। অসাধারণ একটা মেকানিজম। শরীরের এই প্রক্রিয়াগুলো কতটা একে অপরের উপর নির্ভরশীল তাই এই ধাঁধাটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার চলুন আমরা শেষ শর্তটিতে যাই, যাকে প্রোটিনের সাথে আবদ্ধকরণ বা প্রোটিন বাইন্ডিং বলা হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক লেগেছে। আমরা যদি আবার আমাদের সেই শহরের উপমায় ফিরে যাই, ওষুধের কার্গোগুলো তো আর মহাসড়ক বা রক্তনালীতে হেঁটে হেঁটে গন্তব্যে যায় না, তাই না? তারা তো কিছু বাসে চড়ে বসে। রক্তের প্লাজমাতে ভাসমান প্রোটিনগুলো মূলত এই বাসগুলোর ভূমিকা পালন করে। এই প্রোটিনগুলোর মধ্যে সবচেয়ে প্রধান হল অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। ওষুধ যখন আমাদের রক্তে মেশে তখন এর একটি বড় অংশ এই প্রোটিন বা বাসগুলোর সাথে আটকে যায়। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। বাসগুলো তো বিশাল আকৃতির, সেগুলো তো আর কোষের দুর্গের ওই ছোট দরজা দিয়ে ভেতরে ঢুকতে পারবে না। এবং এটাই সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট। ওষুধের যে অংশটি প্রোটিনের সাথে আটকে থাকে, অর্থাৎ বাউন্ড ফ্র্যাকশন, তারা কোনোভাবেই কোষপর্দা ভেদ করতে পারে না। কেবল যারা বাসে ওঠেনি, অর্থাৎ যারা আনবাউন্ড বা মুক্ত অবস্থায় রাস্তায় হাঁটছে, শুধুমাত্র তারাই কোষের ভেতরে প্রবেশ করতে পারে। তার মানে একটি ওষুধের প্রকৃত কার্যকারিতা নির্ভর করে বাসে না ওঠা ওই মুক্ত অংশের ওপর। একদম। আমাদের তথ্য মতে অ্যালবুমিন নামের বাসগুলো সাধারণত অ্যাসিডিক বা অম্লীয় ওষুধগুলোকে পরিবহন করে, আর আলফা-1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন বা গ্লোবিউলিন পরিবহন করে ক্ষারীয় ওষুধগুলোকে। এটি একটি অত্যন্ত সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা। কিন্তু বিপদটা শুরু হয় তখন যখন শরীরের এই পরিবহন ব্যবস্থাটি ভেঙে পড়ে। আচ্ছা, ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। ধরুন কোনো মানুষ খুব অসুস্থ, তার দৈনন্দিন অভ্যাসের কারণে লিভার বা যকৃতের কোনো রোগ হয়েছে, তখন এই পরিবহন ব্যবস্থায় কি প্রভাব পড়বে? এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মানুষের দৈনন্দিন স্বাস্থ্য এবং অসুখের সাথে ওষুধের সরাসরি সংযোগ তৈরি হয়। ধরুন, লিভার সিরোসিসে আক্রান্ত কোনো রোগী অথবা এমন কেউ যিনি আগুনে মারাত্মকভাবে পুড়ে গেছেন। বার্ন পেশেন্ট। এই ধরনের তীব্র শারীরিক বিপর্যয়ের সময় লিভার বা যকৃৎ, যা মূলত এই প্রোটিন বাসগুলো তৈরি করার প্রধান কারখানা, সেটি ঠিকমতো কাজ করতে পারে না। ফলে শরীরে অ্যালবুমিনের ঘনত্ব মারাত্মকভাবে কমে যায়, যাকে হাইপোঅ্যালবুমিনেমিয়া বলে। তার মানে শহরের মহাসড়কগুলো থেকে হঠাৎ করে সব বাস উধাও হয়ে গেল। ঠিক তাই। এবং এর ফলাফল হতে পারে মারাত্মক। ধরুন, কোনো একটি ওষুধের স্বাভাবিক নিয়ম হল তা ৯০% প্রোটিনের সাথে আটকে থাকবে এবং মাত্র ১০% মুক্ত অবস্থায় কাজ করবে। এখন বাসগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই ৯০% ওষুধও হঠাৎ করে রক্তের রাস্তায় মুক্ত অবস্থায় চলে আসবে। বাপরে, এটা তো তাহলে কোষের গেটে একটা সুনামির মতো আছড়ে পড়বে। কোষের ভেতরে তো বিষক্রিয়া শুরু হয়ে যাবে। একদম। ফিনাইটোইন নামক খিঁচুনির ওষুধের ক্ষেত্রে ঠিক এটাই ঘটে। বিপাকীয় পথ সম্পৃক্ত হয়ে গেলে, যখন হঠাৎ করে প্রচুর পরিমাণ মুক্ত ওষুধ চলে আসে, শরীর আর তাকে সামলাতে পারে না। অতিরিক্ত এই ওষুধ বিষাক্ত বা টক্সিক মাত্রায় পৌঁছাতে পারে। ও আচ্ছা। এই কারণে একজন চিকিৎসক যখন কোনো ওষুধের ডোজ নির্ধারণ করেন, তখন রোগীকে শুধু ওষুধ দিলেই হয় না। রোগীর লিভারের স্বাস্থ্য কেমন, তার শরীরে প্রোটিনের পরিমাণ ঠিক আছে কিনা, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করতে হয়। দারুণ একটা হিসাব নিকাশ। পুরো বিষয়টা যদি একটু এক নজরে দেখি, আদর্শভাবে একটি ওষুধকে দ্রুত ও কার্যকরভাবে কোষের দুর্গে প্রবেশ করতে হলে তাকে ৫টি ধাপ পার হতে হবে। প্রথমত, তাকে হতে হবে ছোট আকৃতির। দ্বিতীয়ত, থাকতে হবে প্রচুর ভিড়ের প্রবল চাপ। হ্যাঁ। তৃতীয়ত, তার গায়ে কোনো বৈদ্যুতিক চার্জ থাকা চলবে না। চতুর্থত, তাকে চর্বিতে গলার ক্ষমতা সম্পন্ন হতে হবে। এবং শেষমেশ রক্তের প্রোটিন বাসে তার ওঠার প্রবণতা থাকতে হবে কম, যাতে সে মুক্ত অবস্থায় গেট পার হতে পারে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় শিক্ষা হল আমাদের শরীরের ভেতরে এই ৫টি স্তম্ভ সব সময় মিলেমিশে কাজ করে, আমাদের সুস্থতা নিশ্চিত করে। এরা কেউ একা স্বাধীনভাবে কাজ করতে পারে না। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমার একটা খুব গভীর চিন্তার বিষয় মাথায় আসছে।
আমরা তো সাধারণত খুব সহজেই একটা ওষুধ খেয়ে ফেলি আর ভাবি যে ব্যাস কাজ হয়ে যাবে। সবাই তো সেটাই ভাবে। কিন্তু আজকের এই বিশ্লেষণ থেকে দেখা গেল কোষের ভেতরে চেকপোস্টগুলো কতটা সংবেদনশীল। একবার ভাবলে অবাক হতে হয় যে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম কিংবা ছোটখাটো কোনো ইনফেকশন, এগুলো প্রতিনিয়ত আমাদের শরীরের ভেতরের পিএইচ বা প্রোটিনের মাত্রাকে সামান্য হলেও পরিবর্তন করছে। একদম ঠিক বলেছেন। তাহলে কি এটা হতে পারে না যে প্রতিদিন যে সাধারণ ওষুধগুলো আমরা সেবন করছি, আমাদের এই লাইফস্টাইল বা ছোটখাটো অসুস্থতাগুলো নীরবে সেই ওষুধগুলোর কাজ করার প্রক্রিয়াকেই বদলে দিচ্ছে? এই অদেখা প্রহরীদের সিদ্ধান্ত কি আমাদের জীবনযাপন পদ্ধতি দ্বারাই প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছে না? এটা খুবই চমৎকার এবং চিন্তায় হেলার মতো একটা প্রশ্ন। আমাদের শরীর যে কতটা জটিল আর সুন্দর একটা যন্ত্র, এটা তারই প্রমাণ। ঠিক তাই। আর এই চমৎকার চিন্তার খোরাকটি রেখেই আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। শরীরের ভেতরের এই বিস্ময়কর জগৎ নিয়ে সামনে আরও কথা হবে। ভালো থাক।